আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের ফারিয়া আপু। আজকে আমরা সবার শুরুতেই এই সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন, যেটা নিয়ে তোমাদের এত এত প্রবলেম, কারণ এটা শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার ছিল, এটা থেকে যত পসিবল সিকিউ আসা যত পসিবল এমসিকিউ আসা সম্ভব সেগুলো আজকে আমরা সলভ করবো। এবং আপু প্রত্যেকটা এমসিকিউর পরে ওই এমসিকিউ রিলেটেড আর কি কি আসতে পারে সবকিছু আজকে আলোচনা করে দিব। তো দেখো আমরা শুরু করে ফেলি। প্রথমে চলে আসতেছে, দেখো কি আছে, জীবকোষে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড কয়টা? ঠিক আছে, আচ্ছা। তো জীবকোষে তোমার অ্যামিনো অ্যাসিড মোট আছে হচ্ছে 20টা। ঠিক আছে, আমরা জানি যে আমাদের কোডন আছে 64টা, কিন্তু তার মধ্যে 3টা স্টপ কোডন, এর মধ্যে 61 প্রকার হচ্ছে কোডন আছে। এরপর ওই 61 প্রকার কোডন থেকে আমরা মোটামুটি 20টা অ্যামিনো অ্যাসিড পাই। এখন ঠিক আছে, তুমি এটার অ্যান্সার জানো 20টা, কিন্তু ধরো তোমার প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে একটু ভাগ আছে। এর মধ্যে কয়েকটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, মানে তুমি বুঝতে পারছো এগুলো একদম ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আমাদের লাগবে। সেগুলো কয়টা? সেটা হচ্ছে আমাদের 8টা। ঠিক আছে, আমরা জানি অ্যামিনো অ্যাসিড 20টা, এর মধ্যে 8টা আমাদের জন্য কম্পালসারি হিসেবে লাগে। এই 8টা কি কি দেখো, আমি একটা নেমোনিক লিখে দিয়েছি এখানে, MTTV পিল। ঠিক আছে, এখন এম দিয়ে কি? মিথিওনিন, টি দিয়ে তোমার থ্রিওনিন, আরেকটা টি দিয়ে ট্রিপ্টোফ্যান, আরেকটা ভি দিয়ে তোমার হচ্ছে ভ্যালিন, আর পিলে পি দিয়ে তোমার হচ্ছে ফিনাইলালানিন, আই দিয়ে তোমার আইসোলিউসিন, আর তোমার দুইটা এল দিয়ে লিউসিন এবং লাইসিন। ঠিক আছে, এই 8টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের সবার জন্য একদম কম্পালসারি, সবার লাগবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ওরা এখনো ছোট, ওদের এখনো ডেভেলপমেন্ট ভালো করে হয়নি, বা ধরো সবকিছু ডেভেলপ হয়নি, এই জন্য ওদের আরো 2টা অ্যামিনো অ্যাসিড এক্সট্রা লাগে। সেই 2টা অ্যামিনো অ্যাসিড কোনটা কোনটা? আর্জিনিন এবং হিস্টিডিন। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আপু এখানে আরেকটা জিনিস লিখে দিয়েছে, সেটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, মানে যেই অ্যামিনো অ্যাসিড গুলো তোমার পরবর্তীতে কোনো প্রোটিন তৈরি করছে না। তাহলে এই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, নিচের কোনটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড? তাহলে এটা আমরা মেমোরি দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে অসহ্য। এই অ দিয়ে তোমার হচ্ছে অর্নিথিন, দন্ত স দিয়ে তোমার হচ্ছে সাইট্রোলিন, আর তোমার হ দিয়ে হচ্ছে হেমোসেরিন। ঠিক আছে, তাহলে দেখো এই 3টা, বা তোমার এই যে এই দেখো একটা এমসিকিউ, অ্যামিনো অ্যাসিড কয় প্রকার, এখানে তুমি মোটামুটি এই যতগুলো আপু লিখে দিছি, এখানে তোমার এগুলোই প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবং অলরেডি আসছে এগুলো প্রশ্নে। আচ্ছা, এরপরে দেখো তোমার একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা এখন আপনাদের ম্যাক্সিমাম দেখা যায় কি, আপু আমি তো রাসায়নিক সংকেতটাই লিখতে পারি না। ঠিক আছে, এই একটা সমস্যা থাকে। এখন রাসায়নিক সংকেত লিখানো আপু দেখি এই ক্লাস মধ্যে যতটুকু পারা যায় আমি তোমাকে অতটুকু দেখানোর ট্রাই করছি। দেখো আমি তোমার জন্য এখানে স্লাইডে লিখে নিয়ে আসছি। ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার হচ্ছে গ্লুকোজের একটা লম্বা চিত্র। ঠিক আছে, এখন দেখো গ্লুকোজের লম্বা চিত্র, আমরা জানি গ্লুকোজের মধ্যে আপু দেখো তোমাকে যতটুকু ইজি ভাবে বোঝানো যায়, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, মেইনলি আমাদের লাগবে হচ্ছে আলফা এবং বিটা গ্লুকোজ। আপু তোমাকে বোঝানোর ট্রাই করছে। ঠিক আছে, আচ্ছা দেখো ফার্স্টে চলে আসে আমরা ডি গ্লুকোজ বা তোমার গ্লুকোজে কয়টা কার্বন থাকবে? 6টা কার্বন। তাহলে দেখো এখানে আমি 1 2 3 4 5 6 করে 6টা কার্বন নিয়েছি। ওকে, এখন 6টা কার্বন আমরা জানি কার্বনের প্রত্যেকটা যোজনী আমার কত করে পূর্ণ করতে হবে? 4 করে পূর্ণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 6টা কার্বনে তুমি যদি উপরেরটা নিচেরটা বাদ দাও, তাহলে দেখো আমি যদি তোমাকে জাস্ট নিজের ভাষায় বোঝানোর জন্য, দেখো ফার্স্ট আমি এইচ, এ পাশে OH লিখলাম, আমার এই পাশে 4টা কার্বন পূর্ণ হলো, মানে 4টা যোজনী পূর্ণ হলো। দেখো HOH OHH। ঠিক আছে, আবার আমি HOH লিখেছি, এরপর আবার আমি H এবং OH লিখেছি। তাহলে দেখো এইটুকু কিন্তু তোমার জন্য বোঝা অনেক ইজি, তাই না? আচ্ছা, এখন দেখো উপরের কার্বনটায় আমি CHO রেখেছি এবং নিচের কার্বনটা আমি CH2OH রেখেছি। তোমার জাস্ট আপু মুখস্থ করা আছে, এখানে আমি তোমাকে কিছু বুঝাচ্ছি না। ওকে, তাহলে দেখো তোমার জন্য বুঝা কিন্তু অনেক ইজি। আপু মাঝখানে 4টা কার্বনে HOH OHH HOH, আবার এই পাশে HOH লিখছে, উপরে CHO, নিচে তোমার CH2OH। এখন দেখো এটা আমি বলছি ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ কেন বলতেছি? যখন দেখো তুমি যদি এভাবে দাঁড়াও, তাহলে এটা তোমার ডান পাশ, এটা তোমার বাম পাশ। যখন তোমার ওএইচটা ডান পাশে থাকে তখন আমরা তাকে বলতেছি কি? ডি গ্লুকোজ। আর ধরো আমি যদি ওএইচটাকে এই পাশে লিখতাম, ধরো এইভাবে HOH OHH HOH, আবার যদি OHH লিখতাম, যদি আমার OH মূলকটা বা তোমার হাইড্রক্সিল মূলকটা যদি বাম পাশে থাকতো, বামের ইংলিশ কি লেফট, তাহলে সেটাকে আমি বলতাম এল গ্লুকোজ। তাহলে আশা করি তুমি ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ বুঝতে পেরেছো। এখন দেখো জাস্ট এইটাকে আমি একটা স্ট্রাকচার ওয়াইজ লিখেছি। দেখো এখানে আমি একটা স্ট্রাকচার ওয়াইজ লিখেছি, দেখো সেম। আমি এখানে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। ঠিক আছে, এখন দেখো এই যে আমাদের নিচে CH2OH-টা, এটাকে আমি আবারও এর মাথায় লিখেছি। দেখো এটা আমার 6 নাম্বার কার্বন ছিল না? তাহলে দেখো এই যে আমার 6 নাম্বার কার্বনটা, তাহলে বুঝতে পারলাম এটা আমার 1 2 3 4 5 এবং 6 নাম্বার কার্বন। জাস্ট আমি যেভাবে লিখছিলাম ওইটাকে আমি একটা, মানে ধরো এই যে দুইটা মাথা ধরে আমি লাগাই দিছি, দুইটা মাথা ধরে লাগাই দেওয়ার কারণে আমার হচ্ছে এরকম একটা ছবি আসছে। ঠিক আছে, আচ্ছা
তাহলে দেখো 1 নং কার্বনে আমার কি ছিল সিএইচও মূলক ছিল। তাহলে দেখো ওই 1 নং কার্বনে এই যে আমার সি, এই যে আমার এইচ, এই যে আমার ও, ঠিক আছে, তুমি যেরকম মনে রাখতে পারো। এখন দেখো এখানে জাস্ট আমার ওই যোজনী পূর্ণগামী একটা হাইড্রক্সিল মূলক দিয়েছে, বাকি কিন্তু দেখো সবকিছু সেম। তুমি এখানে ওই যে দেখো এইচওএইচ, আবার ওএইচএইচ, এইচওএইচ, সবকিছু কিন্তু সেম। এই যে দেখো এই যে এইচওএইচ, এই যে এইচওএইচ, এই যে ওএইচএইচ, এই যে ওএইচএইচ, এই যে তোমার এইচওএইচ, এই যে এইচওএইচ, ঠিক আছে। তাহলে বাকি সবকিছু তুমি মোটামুটি সেম পাচ্ছ। এখন দেখো কোনটাকে আমি আলফা ডি গ্লুকোজ বলতেছি, যখন আমার ওএইচটা দেখো কোথায় আছে, নিচে আছে। যখন আমার ওএইচটা কোথায় আছে, নিচে। কারণ দেখো এখানে আমার যদি আমি ঘুরাই দিই তাহলে কিন্তু এটা নিচে থাকার কথা। তাহলে যখন আমার ওএইচ, তুমি জাস্ট ইজি ভাষায় মনে রাখো, যখন ওএইচটা নিচে থাকে তখন আমি তাকে বলতেছি আলফা ডি গ্লুকোজ। আর যদি ধরো ওএইচটা তোমার উপরে চলে যায়, এইচ নিচে ওএইচ উপরে, তাহলে সেটাকে আমি কি বলবো, বিটা ডি গ্লুকোজ বলবো। এই একটা যদি তুমি বুঝতে পারো, একটা যদি মনে রাখতে পারো, জাস্ট কিচ্ছু না, আমি একটা ষড়ভুজ আঁকবো, ষড়ভুজের সব জায়গায় তোমার কার্বন, একটা জায়গায় জাস্ট ও দিবা, ঠিক আছে, একটা তোমার 6 নাম্বার কার্বন উপরে একটা CH2OH দিয়ে দেবা, বাকি কিছু জাস্ট পূরণ করবা, ঠিক আছে। ওএইচটা নিচে থাকলে আলফা ডি, আর তোমার যদি ওএইচটা উপরে থাকে তাহলে আমরা তাকে কি বলতেছি, বিটা ডি গ্লুকোজ। এখন এটা কেন ইম্পর্টেন্ট, কারণ একটু পর আমরা যখন ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড পড়বো তখন এই কনসেপশনটা আমাদের জন্য খুব লাগবে, ঠিক আছে। যেরকম আবার যদি তোমাকে বলি, ধরো এই আলফা ডি গ্লুকোজ, এই আলফা ডি গ্লুকোজ ধরো দুইটা আলফা ডি মিলে কি তৈরি করে, একটা সেলোবায়োস তৈরি করে। যখন আমি অনেকগুলা তৈরি করে ফেলবো, সরি আমি একটু উল্টা বলছি, যখন আমার হচ্ছে আলফা ডি গ্লুকোজ গুলো যুক্ত হয় তখন ওরা হচ্ছে তোমার মল্টোজ তৈরি করে, ঠিক আছে। এখন যখন আমি অনেকগুলা মল্টোজ, যখন অনেকগুলা আলফা ডি একত্রে যোগ করে ফেলবো তখন আমার কি তৈরি হয়ে যাবে, স্টার্চ তৈরি হয়ে যাবে। আর ধরো যখন যদি আমার OH মূলকটা উপরে থাকতো, মানে আমি তোমার এখানে কি তৈরি করেছি, বিটা ডি গ্লুকোজ, যখন আমি দুইটা বিটা ডি গ্লুকোজকে একসাথে মিলাবো তখন আমার কি হয়ে যাবে, তখন আমার সেলোবায়োজ তৈরি হবে। আর যখন অনেকগুলা বিটা ডি গ্লুকোজ একসাথে তৈরি করে ফেলবো তখন আমার কি তৈরি হবে, একটা সেলুলোজ তৈরি হবে, ঠিক আছে। তাহলে আশা করি আপু তোমাকে বুঝাইতে পারছি। এখন দেখো এটা কিন্তু তোমার গ্লুকোজ, গ্লুকোজে দেখো তোমার কিরকম একটা ষড়ভুজের মতো দেখতে। আমরা জানি গ্লুকোজের ভাই ওর মতনই সেম সংকেত C6H12O6 সংকেতেরই ফ্রুক্টোজ। ফ্রুক্টোজে কিন্তু তোমার সংকেতটা সেম, কিন্তু ওর গঠনটা দেখতে অনেকটা পঞ্চভুজের মতো। আমরা যখন ফ্রুক্টোজ পাবো সামনে তখন আপু তোমাকে দেখাই দিব। তাহলে দেখো এই যে আমি তোমাকে দেখাইছি, এটা তোমার হচ্ছে আলফা ডি। হ্যাঁ, এখন ধরো এখানে তোমাকে প্রশ্ন করছে, দেখো আমার কিন্তু তোমার প্রশ্নটা একটু তাকাও, দেখো সবকিছু সেম, এইচ উপরে মানেই আমরা বুঝে গেছি এটা কি, আমার আলফা ডি গ্লুকোজ। তোমার ও নিচে তুমি বুঝে গেছো এটা তোমার আলফা ডি গ্লুকোজ। তাহলে দুইটা আলফা ডি গ্লুকোজের মধ্যে যদি সংযোগ হয়, আলফা 1,4 লিঙ্কেজ হইলো, আলফা 1 নাম্বার কার্বনের আলফা আর তোমার হচ্ছে 4 নাম্বার কার্বনের যোগ করে আলফা 1,4 লিঙ্কেজ, তাহলে কি তৈরি করবে, মল্টোজ। আর আমি যদি বলি এখানে কোন তোমার পলিমার তৈরি হবে, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে স্টার্চ, ঠিক আছে। তাহলে এখানে আমার মল্টোজ, অনেকগুলা মল্টোজ বা অনেকগুলা আলফা 1,4 যদি আমি মিক্স করে ফেলি তাহলে আমার তৈরি হবে কি, একটা বড় সড়ো স্টার্চ, ঠিক আছে। আচ্ছা, এখন আপু তোমাকে বোঝানোর জন্য এখানে দেখো যে তোমার একটু মনে থাকে, সেটা হচ্ছে আপু তোমাকে বিটা ডি গ্লুকোজ দিয়েও আঁকে দেখাচ্ছে। দেখো বিটা ডি গ্লুকোজ কিভাবে বুঝছি, আমার এইচ নিচে, আমার নরমালি কিন্তু এইচ উপরে থাকলে আমি বুঝতাম আলফা ডি, এই যেহেতু নিচে আমি বুঝছি এটা বিটা ডি। তাহলে দেখো বিটা ডি গ্লুকোজ গুলোর মধ্যে যখন সংযোগ করেছে, দেখো সংখ্যাটা অনেকটা এন এর মতো দেখাচ্ছে না, বিটা ডি গ্লুকোজের মধ্যে যখন সংযোগ ঘটাইছি, বিটা 1,4 লিঙ্কেজ ঘটে, তখন এটাকে আমি কি বলতেছি, সেলোবায়োজ। কি বলছি, সেলোবায়োজ। আর অনেকগুলা সেলোবায়োজ মিলে একসাথে কি তৈরি করে, সেলুলোজ। সেলুলোবায়োজকে এভাবে বলা হয় যে সেলুলোজের ভাঙা অংশ, একই কথা, সেলোবায়োজ মিলে সেলুলোজ তৈরি করছে বা সেলুলোজ ভেঙে সেলোবায়োজ তৈরি করছে। তাহলে আশা করি আপনাদের এই সংকেতটা বোঝা হয়েছে, এবং এরপর আপনার সিকিউতে আসুক এমসিকিউতে আসুক আপনি সংকেতও বুঝবেন এবং লিখে আসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো উদ্দীপকের যৌগটা আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, ঠিক আছে, বুঝলাম। বিটা 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজ হবে না। এখন 2 নাম্বারটা নিয়ে আমাদের একটু কনফিউশন, যে ও কি আংশিক বিজারণক্ষম হবে। এখন দেখো আমরা কিভাবে বুঝবো আপু, এখানে তোমাকে বিজারণক্ষম বলতে কি বোঝায় বা রিডিউসিং সুগার কি, আপু এখানে সব কিছু লিখে দিছি। রিডিউসিং সুগার হচ্ছে যাদের ধরো তোমার অ্যালডিহাইড বা কিটোন মূলকটা মুক্ত অবস্থায় থাকে, ওরা তোমার পরবর্তী বিজারণ বিক্রিয়া দেখাতে পারে, ঠিক আছে। কিন্তু যখন তাহলে ধরো আমাদের রিডিউসিং সুগার কারা কারা, আমাদের রিডিউসিং সুগারের মধ্যে চলে আসে, প্রথমে আসে হচ্ছে তোমার মোনোস্যাকারাইড গুলো। মোনোস্যাকারাইড যতগুলো আছে প্রত্যেকটা রিডিউসিং সুগার, কারণ মোনোস্যাকারাইড তোমার 2 টাইপের হয় অ্যালডোজ সুগার নাহলে কিটোজ সুগার, হয় ওদের মধ্যে অ্যালডিহাইড মূলক আছে নাহলে ওদের মধ্যে কিটো মূলক আছে। এখন আপু দেখো নামগুলো লিখে দিছে, যদি 3 কার্বন বিশিষ্ট মোনোস্যাকারাইড তাহলে ট্রায়োজের মধ্যে কোনটা আছে, গ্লিসারালডিহাইড, এটা একটা অ্যালডোজ, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিড এটা একটা কিটোজ, ঠিক আছে। আচ্ছা, টেট্রোজ মানে তোমার 4 কার্বন বিশিষ্ট মোনোস্যাকারাইড, এর মধ্যে কি আছে, ইরিথ্রোজ এবং ইরিথ্রোলোজ। ইরিথ্রোজ তোমার হচ্ছে একটা অ্যালডোজ আর ইরিথ্রোলোজ তোমার কি, একটা কিটোজ সুগার।
পেন্টোজের মধ্যে রাইবোজের নাম আমরা শুনছি না, আমাদের আরএনএ তৈরি করতে হেল্প করে। ডিঅক্সিরাইবোজ তোমার হচ্ছে ডিএনএ তৈরি করতে হেল্প করে। এই রাইবোজ এবং জাইলোজ দুইটা তোমার কি অ্যালডোজ সুগার। দেখো যেগুলো তোমার হচ্ছে কিটো, যেগুলো নাম কেমন লোজ আছে, দেখো এই যে রাইবুলোজ, জাইলুলোজ, ঠিক আছে, এগুলো তোমার কিটো সুগার। হেক্সোর মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এই গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ সব তোমার হচ্ছে অ্যালডোজ সুগার, একমাত্র ফ্রুক্টোজ হচ্ছে তোমার কিটোজ সুগার, ঠিক আছে। আর হেপ্টোজ হচ্ছে তোমার সেডোহেপ্টোলোজ। এছাড়াও এখন চলে আসে এগুলো আমার মোনোস্যাকারাইড ছাড়াও ডাইস্যাকারাইডও আমার হচ্ছে হতে পারে, কি বলে তোমার রিডিউসিং সুগার, বিজারণক্ষম চিনি হতে পারে। এখন ডাইস্যাকারাইডের মধ্যে আমাদের বইয়ের মধ্যে কি আছে, তোমার ধরো ম্যানোজের নাম, সরি কি বলে ধুরু, তোমার হচ্ছে সুক্রোজের নাম আছে, সেলোবাইজের নাম আছে এবং তোমার ম্যালটোজের নাম আছে। এখন এর মধ্যে কোনটা রিডিউসিং। তোমার সুক্রোজ কিভাবে তৈরি হয় আমরা একটু পরে দেখবো। সুক্রোজ তোমার এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ মিলে তৈরি করতেছে, ঠিক আছে। তো ধরো যখন এখনো গ্লুকোজের একটা মুক্ত অ্যালডিহাইড এবং এখনো ফ্রুক্টোজের একটা এখনো তোমার ফ্রুক্টোজের একটা মুক্ত তোমার কিটোমূলক যখন দুইটার সাথে যোগ হয়ে যায়, তখন ওরা একজনের সাথে বন্ধন তৈরি করে, কারোই তোমার অ্যালডিহাইড বা কিটোমূলক মুক্ত থাকে না, ঠিক আছে। এই কারণে দেখা যায় যেহেতু কোনো মুক্ত তোমার অ্যালডিহাইড বা কিটোনমূলক থাকছে না, তোমার সুক্রোজ কোনোভাবেই বিজারণ করতে পারে না, এই জন্য ও রিডিউসিং সুগার না। কিন্তু সেলোবাইজের ক্ষেত্রে কিন্তু এমন কিছু হয় না, ঠিক আছে। আচ্ছা তাহলে সেলোবাইজ আমার রিডিউসিং সুগার, ওকে। তাহলে রিডিউসিং সুগার কোনটা করে জানছি। এখন দেখো আমাদের বইয়ের মধ্যে একটাই আংশিক রিডিউসিং আছে যেটা কিছু পরিমাণ বিজারণ করতে পারে, সেটা কোনটা, ম্যালটোজ। তাহলে দেখো তোমার ওখানে অপশনের মধ্যে কি বলছে, তুমি যেটা তৈরি করছো যে ম্যালটোজটা, এই ম্যালটোজটা আলফা 1D দিয়ে তৈরি, আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। এর মধ্যে কি বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকবে না, কোনোভাবেই না। আলফা, তাহলে কেন বিটা কোথা থেকে আসবে। আর হচ্ছে তোমার আংশিক বিজারণ করবো, তাহলে রাইট অ্যান্সার ইজ দা 1 আর 2, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ, ওকে। আচ্ছা এরপরে দেখো নিচের কোনটা উদ্ভিদের সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী। তাহলে এই প্রশ্নটা আসছে তোমার লিপিডের পার্ট থেকে, ঠিক আছে। লিপিডের পার্টে আমরা কয়েক ধরনের সরল লিপিড পাবো, যৌগিক লিপিড পাবো এবং তোমার উদ্ভূত লিপিড পাবো, ঠিক আছে। এখন আপু তোমাকে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ যৌগিক এবং উদ্ভূত লিপিডের এক্সাম্পল থেকে সেগুলো আপু এখানে তোমাকে সামারাইজ করে দিয়ে দিয়েছি। দেখো ফার্স্টে আমরা যদি উদ্ভূত লিপিডে যাই, উদ্ভূত লিপিডে আমরা মোটামুটি 3 ধরনের পাই, স্টেরয়েড পাই, টার্পিন পাই এবং রাবার পাই। নামেই মিল আছে, তুমি যদি ইয়াদেও মনে রাখো, স্টেরয়েড ওয়ার্ডটা দিয়ে মনে রাখো, তোমার সবগুলো মনে হচ্ছে। স্টেরয়েডের স্টে দিয়ে তোমার স্টেরয়েড, ট দিয়ে তোমার টার্পিন এবং র দিয়ে তোমার রাবার, এই তিনটা তোমার হচ্ছে উদ্ভূত লিপিড, ঠিক আছে। এখন দেখো উদ্ভূত লিপিডের মধ্যে এই টার্পিনয়েড আমরা কোথায় কোথায় পাচ্ছি, পুদিনা এবং তুলসীর মধ্যে। তাহলে তুমি আমাকে বলো পুদিনা তুলসী দুইটা কি খুব স্ট্রং একটা ফ্রেগ্রেন্স আছে না। তুমি পুদিনা, যে আমরা পুদিনা দিয়ে ধরো শরবত বানাইছি বা কোনো একটা খাবারে দিছি, তুলসী মানুষ পূজা করে, এগুলো খুবই স্মেল না, তাহলে এগুলো তোমার হচ্ছে সুগন্ধি তৈরিতে হেল্প করে, ঠিক আছে। এরপরে দেখো আমরা পাচ্ছি এই উদ্ভূত লিপিডের মধ্যে স্টেরয়েড। এই স্টেরয়েডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেরয়েড হচ্ছে তোমার ডিজিটালিনটা আমরা কিসে ইউজ করি, হৃৎপিণ্ডের চিকিৎসায়। এটাও তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এইচএসসি তে আসে, ঠিক আছে। তাহলে হৃৎপিণ্ডের চিকিৎসা আমরা ডিজিটালিন ইউজ করি। এছাড়াও তোমার ধরো আমরা যখন ছত্রাক পড়ছি, ছত্রাকের মধ্যে আর্গোস্টেরল পেয়েছি, এটা একটা লিপিড, ওইটা বাদ। এখন দেখো স্টেরয়েডের মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ স্টেরয়েড হয় আমার কোলেস্টেরল। এই কোলেস্টেরল আমরা সবাই কোলেস্টেরল সম্পর্কে জানি, তাই না। দেখা যায় কি যে ওই যে চর্বিযুক্ত মানুষের কোলেস্টেরল বেড়ে গেছে, তাহলে কোলেস্টেরল একটা সমস্যা। এখন দেখো কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত, স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.15 থেকে 1.20%। আমরা সামনে স্লাইডে গেলে দেখবো যে এইটাও তোমার এইচএসসি পরীক্ষা 2বার আসছে যে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত। স্বাভাবিক মাত্রা কত, 0.15 থেকে 1.20 বা 1.20%, ঠিক আছে। এখন এই কোলেস্টেরল তোমার দুই টাইপের হয়, এইচডিএল এবং এলডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এবং লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই হাই ডেনসিটি লিপোপ্রোটিন হচ্ছে মেয়েদের বেশি থাকে, ঠিক আছে। এর মাত্রা তোমার যদি 40 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বেশি হয় সেটা আমাদের জন্য ভালো। এই এইচডিএল মেয়েদের বেশি থাকে, এই জন্য মেয়েরা হৃদরোগের ঝুঁকিতে কম থাকে। কিন্তু ছেলেদের হচ্ছে তোমার আবার এলডিএল বেশি থাকে, এই জন্য হৃদরোগের ঝুঁকি ছেলেদের বেশি। এলডিএল এর মাত্রা সব সময় তোমার 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কম থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার বইয়ের মধ্যে আছে একটা জিনিস যে আলু এবং চুপড়ি আলু, আমরা ভাবি যে আলু তো তোমার শর্করা, কিন্তু এই আলু এবং চুপড়ি আলুর মধ্যে তোমার প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে। আচ্ছা এছাড়াও দেখো যৌন বিকাশ, প্রোটিন ও চর্বি হজম, কোষ পর্দা গঠন, এগুলোতে তোমার কোলেস্টেরল হেল্প করে। এছাড়াও তোমার ধরো এই যে আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম তোমাকে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন, এগুলো কিন্তু তোমার স্টেরয়েড হরমোন। সো স্টেরয়েড কিন্তু দেখো আমাদের যৌন বিকাশে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এরপর দেখো যৌগিক লিপিড বলতে কি বোঝায়, যেখানে তোমার দুইটা ভিন্ন ধর্মী পদার্থ, ধরো একটা থাকবে লিপিড আর একটা থাকবে লিপিড ছাড়া
ছাড়া অন্য কিছু, যেরকম ধরো ফসফোলিপিড, তাহলে তুমি বুঝতে পারছো লিপিডের সাথে ফসফোপ্রোটিন তোমার যুক্ত হয়েছে বা ফসফো গ্রুপ যুক্ত হয়েছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোলিপিড, তাহলে তুমি বুঝতে পারছো এখানে লিপিডের সাথে গ্লুকোজ যুক্ত হয়েছে। এবার পাচ্ছি লিপোপ্রোটিন, তাহলে বুঝতে পারছো লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়েছে। আচ্ছা, আমাদের কি লাগবে, যেগুলো কি কি কাজ করে, তোমাদের বলতে অনেক কাজ আছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচএসসি আসার মতো, আপু তোমাকে সেগুলো পড়াই দিচ্ছি। ফসফোলিপিড কি করে, তোমার কোষ ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তোমার প্রথম চ্যাপ্টারের মধ্যে কোষ ঝিল্লি তোমাদের এমনি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আঁকতে হয়। এই কোষ ঝিল্লির গাঠনিক উপাদানের মধ্যে কি থাকে, ফসফোলিপিড থাকে। এছাড়াও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার ফসফোলিপিড আয়ন বাহক হিসেবে কাজ করে এবং রক্ত জমাট বাঁধতে হেল্প করে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোলিপিড, যেহেতু গ্লুকোজ আছে, আমরা জানি গ্লুকোজ কি কাজ করে, গ্লুকোজ সম্পূর্ণ গ্লুকোজটা আমাদের তোমার ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে কাজ করে, তাহলে গ্লাইকোলিপিড হচ্ছে আমাদের ফটোসিনথেসিসে হেল্প করে। এই গ্লাইকোলিপিড তোমার সূর্যমুখী এবং তুলার বীজে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়। এরপর দেখতে পাচ্ছি লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিন তোমার গাঠনিক উপাদান হিসেবে কাজ করতেছে এবং আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিএস থাকে সেটার মধ্যে হচ্ছে এই লিপোপ্রোটিন ভূমিকা রাখে, ঠিক আছে। তাহলে দেখো এই একটা এমসিকিউতে তোমাদের অনেকগুলা পড়া হয়ে গেল। এখন দেখো তোমাকে বলেছে নিচের কোনটা উদ্ভিদের ভার বহন করে, নিচে কোনটা উদ্ভিদের লোড বহন করে। তোমাকে এখানে অপশনে কি আছে, সেলুলোজ মানে তোমাকে গ্লুকোজ করতেছে বা কার্বোহাইড্রেট করতেছে, নাকি অ্যামিনো অ্যাসিড করছে, নাকি গ্লাইকোজ, নাকি কোলেস্টেরল। এখন দেখো এর মধ্যে আমরা বুঝে গেছি যে আমাদের তোমার কার্বোহাইড্রেট তোমার ভার বহন করে, আমরা অ্যান্সার জানি, কিন্তু কার্বোহাইড্রেট তাহলে আমাদের কিছু বৈশিষ্ট্য জেনে রাখতে হবে, ঠিক আছে। এই কার্বোহাইড্রেট বৈশিষ্ট্যগুলো থেকে মাঝে মাঝে তোমার প্রশ্ন আসে। তাহলে দেখো কার্বোহাইড্রেট তোমার শক্তির উৎস হিসেবে কাজ করে, আমরা সবাই জানি কার্বোহাইড্রেট থেকে আমরা শক্তি পাই। সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে, এই সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে বলেই তোমার ভার বহন করতে হেল্প করতেছে, ঠিক আছে। তাহলে দেখো তোমার প্রশ্নটা ছিল সাপোর্টিং টিস্যু, বাট তোমার প্রশ্ন বাংলায় ট্রান্সফর্ম হয়েছে কিভাবে, ভার বহন। তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবা, তুমি বলবে যে আচ্ছা ম্যাক্সিমাম তো সব প্রোটিন দিয়ে তৈরি, হয়তো প্রোটিনই হবে, বাট না। তাহলে তোমার সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে হচ্ছে এই কার্বোহাইড্রেট, ঠিক আছে। এরপরে দেখো তোমার হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করতেছে। তুমি যে আমরা যে হাড়গুলো মুভ করতেছি, একটু যে হাত মুভ করতেছি, তাহলে দেখো কিন্তু ঘষা লাগার কারণে আমাদের কিন্তু হাড় ক্ষয় হয়ে যাওয়ার কথা, কিন্তু এই হাড়ের সন্ধিস্থলে প্রত্যেকটা যে লুব্রিকেন্ট আছে, এই লুব্রিকেন্ট হিসেবে কাজ করে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, এখন দেখো কোএনজাইমের গাঠনিক উপাদান, কোএনজাইম তোমরা এখনো বুঝো না, আমরা একটু পরে কোএনজাইমের কনসেপ্ট বুঝে আসবো, যাই হোক পরেটা দেখবো আমরা। এছাড়া তোমার C3 চক্র বা ক্যালভিন চক্র, ক্রেবস চক্র, এগুলো তো তোমার কার্বোহাইড্রেট হেল্প করে, কারণ এগুলো কার্বোহাইড্রেটের বিজারণ চক্র, তাহলে এখানে তো ওরা কাজ করবে, ঠিক আছে। এরপর দেখো কোষ প্রাচীর গঠনে হেল্প করে, যেহেতু আমরা সেলুলোজ পড়েছি তাহলে সেলুলোজের কয়েকটা কাজও পড়ে আসি। সেলুলোজ কি কি করে, দেখো সেলুলোজ তোমার নাইট্রেট বিস্ফোরকে হেল্প করে, নাইট্রেট বিস্ফোরক বানাতে তোমার সেলুলোজ লাগে। দেখো কই সেলুলোজ একটা কার্বোহাইড্রেট, যেখানে দেশে নাইট্রেট বিস্ফোরকের মতো কাজ করে, ঠিক আছে, টিএনটিতে কাজে লাগে। এছাড়া তোমার অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে কাজে লাগে, কোষ প্রাচীর তৈরিতে হেল্প করতেছে, এবং ক্রোমাটোগ্রাফি, তোমরা কেমিস্ট্রি যে ক্রোমাটোগ্রাফি পড়ে আসছো তাদের কেমিস্ট্রি পরীক্ষা শেষ, এর মধ্যে স্টেশনারি ফেজটা আছে, এই স্টেশনারি ফেজ তৈরিতে তোমার হচ্ছে সেলুলোজ কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের প্রশ্ন চলে যাই, সেটা হচ্ছে দেখো উদ্দীপক দেওয়া আছে একটা বিশেষ উপাদান প্রয়োগ করে ক্যান্সার কোষের বৃদ্ধি এবং হেপাটাইটিস বি এর চিকিৎসা করা সম্ভব হয়েছে। এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনটার বাণিজ্যিক নাম কি এবং কল্যাণ সম্ভব করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি ক্যান্সার চিকিৎসা এবং ভাইরাস, হেপাটাইটিস বি কি দিয়ে হয়, হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়। তাহলে ভাইরাসের চিকিৎসা এবং ক্যান্সারের চিকিৎসা কোনটা ব্যবহার করা হয়, 11 নম্বর চ্যাপ্টার পড়ছেন, প্রোটিন ধর্মী পদার্থ ইন্টারফেরন, ঠিক আছে। ইন্টারফেরন কি, ইন্টারফেরন হচ্ছে আপনার ক্যান্সার এবং ভাইরাস রোধে ব্যবহার করা হয় এবং এটা একটা প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে আমার প্রোটিন। এখন তোমাকে ঠিক আছে উদ্দীপকের ইয়াটা ইন্টারফেরন আমরা বুঝতে পারছি। এখন দেখো তোমাকে বলছে এই ইন্টারফেরন একটা প্রোটিন। এখন তোমাকে প্রশ্ন কিন্তু মিলাই দিছে, এই ইন্টারফেরন তোমার কি কি করতে পারে, তড়িৎধর্মী, পানিতে অদ্রবণীয়, নাকি পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে দেখো আমরা যদি চলে যাই 1 মিনিট, এই দেখো ফার্স্টে আমরা প্রোটিনের বৈশিষ্ট্য দিয়ে চলে আসি। দেখো প্রোটিনের বৈশিষ্ট্য কি, একে প্রোটিন হচ্ছে তোমার কলয়েড ধর্মী পদার্থ। আমরা একটু পর যখন এনজাইম পড়বো দেখবো এনজাইমও এক টাইপের প্রোটিন, হরমোনও এক টাইপের প্রোটিন। তাহলে দেখো ইন্টারফেরন এক টাইপের প্রোটিন। দেখো সবকিছু কিন্তু তোমার প্রোটিন। মনে রাখবে প্রত্যেকটা প্রোটিন কলয়েড ধর্মী পদার্থ, ঠিক আছে। এবং প্রোটিন গুলা তোমার পানি, লঘু অ্যাসিড, ক্ষার, মৃদু অ্যাসিড সবগুলোতে তোমার দ্রবণীয়, কিন্তু তুমি তাকে অ্যালকোহলে মিক্স করতে পারবা না, ও অ্যালকোহলে অদ্রবণীয়, ঠিক আছে। ও তড়িৎধর্মী, ওর মধ্যে দিয়ে তুমি তড়িৎ আদান প্রদান করতে পারবা। ওকে ধরো একটা কোনো একটা সলিউশনের মধ্যে প্রোটিন দিয়ে দুইটা দণ্ড বসাই দিলে সেখানে তোমার তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে। এছাড়া ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। এই প্রোটিনের 5টা বৈশিষ্ট্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা চলে যাই এরপরের প্রশ্নে, নিচের কোনটা অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদে ইরিথ্রোস 4 ফসফেট হিসেবে থাকে। দেখো আপু তোমাকে একটু আগে পড়ে আসি মনোস্যাকারাইডের মধ্যে ট্রায়োস টেট্রোস, ট্রায়োস টেট্রোসের মধ্যে
টেট্রোজের মধ্যে কি পড়াইছি? ইরিথ্রোস এবং ইথ্রোলোজ। তাহলে তুমি বুঝতে পারছো ইরিথ্রোস মানে কি টেট্রোজ, ওর মধ্যে 4টা কার্বন আছে। তাহলে দেখো তুমি এখান থেকে ইজিলি লাগাইতে পারবে, দেখো এটার মধ্যে C3, এটার মধ্যে C5, এটার মধ্যে C4। তাহলে তুমি এমনি জানো 4 কার্বন মিশে, তাহলে এটা হচ্ছে তোমার ইরিথ্রোস 4 ফসফেট। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এর পরের প্রশ্ন, উদ্ভিদের সালোক সংশ্লেষণ একটা অপরিহার্য প্রক্রিয়া, কিন্তু ক্লোরোপ্লাস্টে প্রথমে যা তৈরি হয় তা উদ্ভিদ সরাসরি ভাবে গ্রহণ করতে পারছে না। এখানে তৈরিকৃত প্রথম উপাদানটি পরবর্তী 2টা উপাদানে ভাগ হয়ে তারপর উদ্ভিদ তোমার গ্রহণ করতে পারে। তাহলে দেখো এটা সাথে তোমার 9 নাম্বার চ্যাপ্টারটা রিলেশন আছে। দেখো এই যে চ্যাপ্টার মিক্স করে কিভাবে এমসিকিউ বানানো হয়। এখন আমরা জানি আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্রথমে কোনটা তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজটা উদ্ভিদ গ্রহণ করতে পারে না, অথচ আমরা মানে ইনভ্যারিয়েবলি পড়ে এসে গ্লুকোজ খায়, বাট না, উদ্ভিদ কিন্তু গ্লুকোজকে গ্রহণ করতে পারে না। উদ্ভিদ তোমার কি গ্রহণ করতে পারে? উদ্ভিদের একমাত্র ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে তোমার সুক্রোজ। উদ্ভিদ তোমার যা কার্বোহাইড্রেট গ্রহণ করে সব সুক্রোজ রূপে গ্রহণ করে, এছাড়া ফ্রুক্টোজ রূপে গ্রহণ করতে পারে, কিন্তু মেইনলি ও গ্লুকোজ ভাবে কখনোই শেষ গ্রহণ করতে পারে না। দেখো এখান থেকে আরেকটা জিনিস পড়াই দিলাম, সুক্রোজ কিন্তু উদ্ভিদের একমাত্র ট্রান্সলোকেটেড সুগার বা যেই ফর্মে উদ্ভিদ তোমার কার্বোহাইড্রেট গ্রহণ করে। ওকে, তাহলে আমি বুঝতে পারছি প্রথম উপাদান যেটা উদ্ভিদ ডিরেক্টলি গ্রহণ করতে পারে সেটা কোনটা? গ্লুকোজ। তাহলে বাকি 2টা কিভাবে গ্রহণ করতে পারে? বাকি সে হচ্ছে তোমার ফ্রুক্টোজ এবং তোমার হচ্ছে সুক্রোজ হিসেবে গ্রহণ করতে পারে। তাহলে দেখো তোমাকে কি বলছে, উদ্দীপকের 2টার বৈশিষ্ট্য, একটা হচ্ছে তোমার রিডিউসিং সুগার। হ্যাঁ, অবভিয়াসলি ফ্রুক্টোজ তোমার রিডিউসিং সুগার হবে, কারণ ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। এখন চলে আসে সুক্রোজ কি তোমার রিডিউসিং সুগার? না আপু, তোমাকে শুরুতে পড়াচ্ছি একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ মিলে তোমার সুক্রোজ তৈরি করছে। যখন গ্লুকোজের অ্যালডিহাইড মূলক তোমার ফ্রুক্টোজের কিটো মূলকের সাথে বিক্রিয়া করে ওরা 2টা মুক্ত গ্রুপকে বন্ধ করে ফেলে, যার ফলে তোমার কোনো সামনে আর কিছু তৈরি হতে পারে না বা তোমার বিজারণ বিক্রিয়া করতে পারে না। এই কারণে তোমার ফ্রুক্টোজ কিন্তু সুক্রোজ কিন্তু একটা নন রিডিউসিং সুগার। তাহলে দেখো আমার ফ্রুক্টোজ রিডিউসিং সুগার, রাইট। সুক্রোজ নন রিডিউসিং সুগার, রাইট। 3 নম্বর বলছে নন রিডিউসিং সুগারে এক অংশে চর্বি আর এক অংশে আমিষে পরিণত হয়। আজ এরা কথা, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 এবং 2। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিটা এখন যদি আপনারা না পারেন আমি সবাইকে ধরে ধরে মাইল লাগাবো। দেখো 6 একটা ষড়ভুজ না, বুঝে গেছে এটা তোমার হয় গ্লুকোজ হবে নাহলে ফ্রুক্টোজ হবে। এখন গ্লুকোজ ফ্রুক্টোজের হিসাবে তুমি এখন ফ্রুক্টোজ দেখো নাই, তাহলে গ্লুকোজ তুমি আমাকে বলো এটা আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ? অবশ্যই আলফা ডি, কারণ তোমার হচ্ছে OH নিচে। ঠিক আছে, আচ্ছা এখন দেখাবো যে তোমাকে বলছিলাম ফ্রুক্টোজটা 6 কার্বন বিশিষ্ট, কিন্তু দেখতে তোমার পঞ্চভুজ। কারণ দেখো ওর কিন্তু তোমার যেরকম ওর একটা CH2OH ছিল, ওর কিন্তু তোমার 2টা CH2OH হিসেবে রাখে। ঠিক আছে, সো এই জন্য ও দেখতে একটা পঞ্চভুজের মতো। বাট তুমি কার্বন সংখ্যা হিসাব করো, 1 এখানে 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6, 6টা কার্বন। 6টা কার্বন মানে কি? এখানে তোমার কোন একটা হেক্সোজ সুগার আছে। ঠিক আছে, হেক্সোজ সুগার এবং ফর্মটা দেখতে পঞ্চভুজের মতো, তাইলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমার ফ্রুক্টোজ। তাহলে আশা করি তোমার ফ্রুক্টোজটা দেখলে এখন চিনতে পারবে এবং আঁকতেও পারবে যদি সিকিউতে আসে। আচ্ছা তোমাকে বলছে ক চিত্রের উপাদানটার নাম কি? আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ? অবশ্যই আলফা ডি গ্লুকোজ, OH তোমার নিচে। ঠিক আছে, তোমাকে বলছে উদ্দীপকে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ এই 2টা মিলে তোমার কি তৈরি করবে রে? আচ্ছা তুমি বলো। এখন যে আপু তোমাকে বিটা ডি ফ্রুক্টোজ বললাম, কেন বিটা ডি ফ্রুক্টোজ বললাম? কারণ CH2OH নিচে, ওর CH2OH যদি উপরে থাকতো তাহলে আমরা এটাকে কি বলতাম? আলফা ডি ফ্রুক্টোজ বলতাম। ওর কিন্তু আবার ইয়ার মতো আলাদা, যেরকম আমরা OH এর ভিত্তিতে ওকে আলফা বিটা বললাম, এখানে CH2OH এর ভিত্তিতে ওকে আলফা বিটা বলবো, কিন্তু বিটার ক্ষেত্রে তোমার CH2OH নিচে থাকে আর তোমার আলফা ক্ষেত্রে CH2OH উপরে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি আমাকে বলো একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ মিলে কি তৈরি করবে? তোমার সুক্রোজই তৈরি করবে, সোজা কথা। এখন দেখো আপু তোমাকে লিখে দিয়েছে, দেখো আমাদের ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ আছে, সুক্রোজ তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে তৈরি হয়। ম্যালটোজ গ্লুকোজ এবং গ্লুকোজ মিলে তৈরি হচ্ছে। ল্যাকটোজ গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, এখনো গ্লুকোজ এখনো গ্যালাক্টোজ, এভাবে করে মিলে তৈরি হয়। ঠিক আছে, এবার প্রশ্ন দেখো উপাদানটি বা সুক্রোজ গঠনের সময় যে বৈশিষ্ট্যের সৃষ্টি হচ্ছে, কোন বৈশিষ্ট্য? দেখো প্রথমে আছে এখনো পানি নির্গমন করে। অবশ্যই এখনো পানি নির্গমন করবে, কারণ দেখো 2টা বিক্রিয়া করার ফলে, ধরো আমি যদি এখানে বিক্রিয়া তোমাকে দেখাই, ধরো হচ্ছে ওর এই পাশের H এবং ওর পাশে OH, এই 2টা একসাথে একটা বন্ধন তৈরি করে, H এবং OH বন্ধন তৈরি করে তোমার কি করবে? একটা পানি অণু তৈরি করে ফেলবে এবং ওদের মধ্যে একটা বন্ড তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে এক অণু পানি নির্গমন করে। ঠিক আছে, এবং একটা গ্লাইকোসাইডিক, যেহেতু 2টা গ্লুকোজ বা 2 টাইপের একটা কার্বোহাইড্রেটের মধ্যে বন্ধন তৈরি হবে গ্লাইকোসাইডিক। ঠিক আছে, ওর মধ্যে তোমার একটা পেপটাইড বন্ধন তৈরি হবে না, তাহলে অবশ্যই গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে এবং মনোস্যাকারাইডে কিটোন ও অ্যালডিহাইড গ্রুপ বিনষ্ট হয়। এই জন্যই তো ওকে আমি নন রিডিউসিং সুগার বলছি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, ওকে এর পরের প্রশ্ন দেখো তুমি, দেখো গ্লুকোজের আলফা লিঙ্কে OH যুক্ত থাকে
ওই যুক্ত থাকে কোথায় রে? আলফা, আমরা আলফা বিটা কিসের ভিত্তিতে বলি? 1 নং কার্বন উপরে আছে নাকি নিচে আছে? তাহলে 1 নং কার্বন নিচে থাকলে তো আলফা বলি, 1 নং কার্বন উপরে থাকলে কি বলবো? তোমার হচ্ছে বিটা বলতাম। তাহলে দেখো যে 1 নং কার্বন নিচে, একই প্রশ্ন। দেখছো একটা তোমার জাস্ট ছবিটা যদি মোটামুটি পারো, বাকি একটা ছবি থেকে কতগুলো প্রশ্ন করা সম্ভব, দেখছো? তাহলে আশা করি আপনি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন দেখো, যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে আমরা কি বলি? আচ্ছা, এটা তোমার এনজাইম পার্ট থেকে মেইনলি করা হয়েছে। যুগ্ম প্রোটিন বলতে কি, যেখানে তোমার প্রোটিনের সাথে আরেকটা নন প্রোটিন কম্পাউন্ড যুক্ত আছে, ঠিক আছে? এখন দেখো আপু তোমাকে লিখে দিছি, দেখো তোমার একটা প্রোটিন এবং একটা অপ্রোটিন, এই অপ্রোটিনটা তোমার শর্করা হতে পারে, লিপিড হতে পারে, এনজাইম হতে পারে, কি বলি ধরো তোমার জৈব রাসায়নিক পদার্থ হতে পারে, কোনো মেটাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি যুক্ত হয় তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো হচ্ছে কনজুগেটেড প্রোটিন। কনজুগেট মানে হচ্ছে যুগ্ম প্রোটিন, কোনো একটা কিছু যুক্ত হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে তোমার কনজুগেটেড প্রোটিনের প্রোটিন পার্টটাকে আমি কি বলি? অ্যাপো এনজাইম বলি। মনে রাখবে এনজাইম মানেই প্রোটিন, তাহলে অ্যাপো এনজাইম মানে হচ্ছে তোমার রিয়েল প্রোটিন অংশটা, ঠিক আছে? এখন দেখো অপ্রোটিন অংশটাকে আমি কি নামে ডাকি? প্রস্থেটিক গ্রুপ ডাকি। কি ডাকি? প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে? তাহলে দেখো আবার বলি আমি, যে কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশটাকে বলি অ্যাপোএনজাইম এবং তোমার অপ্রোটিন অংশটাকে কি বলি? প্রস্থেটিক গ্রুপ। এখন এই প্রস্থেটিক গ্রুপটা তোমার দুই টাইপের হয়। যদি এই প্রস্থেটিক গ্রুপটা বা অপ্রোটিন অংশ যদি জৈব রাসায়নিক পদার্থ হয়, তাহলে তার নাম কি হবে? কোএনজাইম। কি নাম হবে? কোএনজাইম। তাহলে তুমি দেখো এভাবে করে যে অ্যাপোএনজাইমকে সাপোর্ট দিচ্ছে পাশে তার কোএনজাইম বা কোসেক্রেটারি, এরকম করে, ঠিক আছে? কোএনজাইম। আর যদি তোমার এই প্রস্থেটিক গ্রুপটা কোনো আয়নের মেটাল হয়, ধরো জিঙ্ক 2+, ম্যাঙ্গানিজ 2+, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে বলবো কোফ্যাক্টর। কি বলবো? কোফ্যাক্টর। এটাকে আগে হচ্ছে তোমার অ্যাক্টিভেটর নামে ডাকা হতো, পরবর্তীতে দেখা গেছে যে কিছু কিছু তোমার আয়ন অ্যাক্টিভেট করতেছে না, উল্টা আরো কাজ কমাই দিচ্ছে, এজন্য পরবর্তীতে নামটা চেঞ্জ করে রাখা হয়েছে কোএনজাইম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এখন আশা করি আপনারা এই ছবিটা চিনছেন। বলেন এই ছবিটা কি? আপনাদের বিটা ডি ফ্রুক্টোজ। দেখছেন এই যে পঞ্চভুজের মধ্যে দেখতে পাচ্ছেন 6টা কার্বন আছে, ঠিক আছে? এখন বলো আপু আপনি এখানে কার্বন কেমনে বুঝছেন? এইখানে কার্বন, এই যে তোমার এইগুলো দ্বারা কার্বনই বুঝায়, ওরা জাস্ট ছবিটাকে একটু মডার্নাইজ করছে। তুমি চাইলে এখানে কার্বন আঁকতে পারো, কারো কোনো সমস্যা নেই। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজের ছবি, ওকে? আচ্ছা, এরপর প্রশ্ন দেখো, এনজাইমের প্রকৃতি কি রূপ? ফার্স্টে তোমার একটা মাথা রাখতে হবে এনজাইম প্রোটিন ধর্মী, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এনজাইমের কিছু বৈশিষ্ট্য আছে। এখন বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্টে দেখো, প্রথমে কি আছে? ও কলয়েড। এখন এনজাইম যেহেতু প্রোটিন, আপু এটা দেখছি, এনজাইম যেহেতু প্রোটিন, তাহলে প্রোটিন অবশ্যই তোমার কলয়েড হবে। তাহলে এনজাইম কলয়েড ধর্মী, ঠিক আছে? এনজাইমকে তুমি চাইলে পিএইচ দ্বারা কন্ট্রোল, এনজাইম তোমার পিএইচ দ্বারা কন্ট্রোল হয়। এখন তোমার বইয়ের মধ্যে আছে যে এনজাইমের পিএইচ হচ্ছে তোমার 6 থেকে 9 এর মধ্যে থাকাটা ভালো, কিন্তু তোমার বইয়ের মধ্যে কিছু কিছু এনজাইমের ক্ষেত্রে এই ইয়াটা একদম তোমার নির্দিষ্ট করে দেওয়া আছে। আপু তোমাকে ওইটাই হচ্ছে এখানে লিখে দিছি। দেখো কি আছে ফার্স্টে তোমার হচ্ছে, আপু দেখো পিসুট দিয়ে, এটা আমি আমার নেমনিক হিসেবে মনে রাখতাম পিসুট। দেখো 2, 4, 5, 7, 8, 4 মধ্যে একটা 4.5 আছে। আচ্ছা, পি দিয়ে তোমার কি? পি দিয়ে তোমার হচ্ছে পেপসিন। পেপসিনের জন্য পিএইচ হতে হবে 2.0, ঠিক আছে? আই দিয়ে তোমার হচ্ছে ইনভার্টেস, ইনভার্টের জন্য পিএইচ কত হবে? 4.5। তারপরে তোমার হচ্ছে এস দিয়ে হচ্ছে তোমার সেলুবায়োজ, এই সেলুবায়োজ জন্য পিএইচ কত হবে? তোমার 5। ইউ দিয়ে তোমার হচ্ছে ইউরিয়েস, ইউরিয়েসের জন্য পিএইচ হবে তোমার 7। আর তোমার লাস্টে হচ্ছে ট্রিপসিন, টি দিয়ে ট্রিপসিন, টি দিয়ে হচ্ছে তোমার ট্রিপসিনের পিএইচ কত হবে? 8.0। তাহলে দেখো পিসুট 2, 4, 5, 7, 8 এভাবে করে মনে রাখবা। আচ্ছা, তোমার এনজাইম কিন্তু তাপ প্রবণ, 35 to 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ও মোটামুটি ভালো কাজ করে, বাট যদি তাপমাত্রা আরো বেশি বাড়ায় ফেলো, একদম 50, 100 হয়ে যায়, তাহলে ওর কাজ করতে পারবে না। তোমার এনজাইম প্রচুর স্বল্প মাত্রায় লাগে, অনেক অল্প মাত্রায় লাগে, ঠিক আছে? অনেকটা হরমোনের মতো প্রচুর অল্প মাত্রায় লাগে, এবং সে কোনো একটা বিক্রিয়ার মধ্যে দিলে বিক্রিয়াটা খুব দ্রুত করে ফেলতে পারবে, কিন্তু তোমার সাম্যাবস্থার কোনো চেঞ্জ করবে না। সাম্যাবস্থা যেমন ছিল তেমনই থাকবে, জাস্ট বিক্রিয়াটা খুব দ্রুত করবে, ঠিক আছে? ও কিন্তু তোমার পানিতে দ্রবণীয়, সেম প্রোটিন কিন্তু পানিতে দ্রবণীয় ছিল, তাহলে পানির মতো নিয়েও প্রোটিনের বৈশিষ্ট্য থেকে পানিতে দ্রবণীয়, ও ইউভি রশ্মিতে তোমার বিনষ্ট হয়ে যায়। তাহলে আশা করি দেখো এখানে তোমার প্রশ্নের মধ্যে কি ছিল? এনজাইমের প্রকৃতি কিরকম? কলয়েড, তরল, কঠিন, স্ফটিক, তাহলে ও হচ্ছে কলয়েড ধর্মী, ওকে? এরপরে দেখো আমাদের কি আছে? কোন প্রোটিনটা পানিতে অদ্রবণীয়? এখন দেখো তোমাদের বইয়ের মধ্যে সরল প্রোটিনের মধ্যে 7টা আছে, যুগ্ম প্রোটিন মোটামুটি এত বড় থাকে, ওগুলো পানিতে তেমন একটা দ্রবীভূত হয় না। সরল প্রোটিন গুলো তোমার পানিতে দ্রবীভূত হতে পারে, কিন্তু সরল প্রোটিন 7টার মধ্যে মাত্র তিনটা হচ্ছে পানিতে দ্রবণীয়। দেখো আপু লিখে দিচ্ছে, আমি মনে রাখতে হচ্ছে একটা নেমোনিক দে, আই হাই পেটে পানি। তাহলে আই দিয়ে তোমার হচ্ছে অ্যালবুমিন, হাই দিয়ে তোমার হচ্ছে হিস্টোন, আর পেটে দিয়ে হচ্ছে তোমার প্রোটামিন। এই প্রোটামিন সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখবা, এই প্রোটামিন তোমার সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন। তোমাদের বইয়ের মধ্যে অন্য জায়গায় তুমি পাবা যে ইনসুলিন সবচেয়ে ছোট প্রোটিন। তোমার প্রশ্ন থাকতে পারে, আপু ইনসুলিন সবচেয়ে ছোট প্রোটিন নাকি আপনার এই প্রোটামিন? অবশ্যই তোমার যদি প্রশ্ন থাকে, ধরো দুইটাই আছে অপশনের মধ্যে, তখন কি করবা? দেখবা কোনটার মধ্যে লেখা আছে হচ্ছে ক্ষুদ্র সরল প্রোটিন। সরল প্রোটিন বলে তোমার হচ্ছে এই প্রোটামিন, আর যদি সরল প্রোটিন না থাকে তাহলে দেখা হচ্ছে ইনসুলিন, যদি একসাথে থাকে আর কি, ঠিক আছে? তাহলে এটা আমার সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এটাও কিন্তু তোমার অলরেডি একবার এইচএসসি তে চলে আসছে, এই তোমাদের এমসিকিউ তে আসছে।
আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, তাপে জমাট বাঁধে, তাপে জমাট বাঁধে দুইটা সরল প্রোটিন, একটা তোমার অ্যালবুমিন আর গ্লোবিউলিন, এই দুইটা, ঠিক আছে, এজি। আচ্ছা, এরপর দেখো এখানে আমি অনেক বড় সড়ো করে অনেকগুলো এক্সাম্পল লিখে দিছি। এইটা তোমার একদম 7 স্টার 10 স্টার ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইচএস এর জন্য। ফার্স্টে চলে আসে কোন প্রোটিনটা বার্লি থেকে পাই আমি, বার্লি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার আছে অনেকগুলো অপশন, হর্ডেন, তারপর তোমার হচ্ছে জেইন, গ্লিয়াডিন, ওরাইজিনিন। আপু কোনটা হবে অ্যান্সার? তো আপু এখানে তোমাকে প্রত্যেকটার কি কি, কোনটার মধ্যে কি কি পাওয়া যায় সবগুলো এখানে লিখে দিছি। তোমার বইয়ের মধ্যেও আছে, বাট এগুলো আমার আলাদা করে নোট করা ছিল, কারণ আমার এগুলো পড়তে অনেক ভালো লাগতো, মানে মনে রাখতে পারতাম না, এই জন্য আমি বারবার লিখে মনে রাখতাম, ঠিক আছে। আচ্ছা, তো এই বার্লি নর্মালি আমরা কিসে ইউজ করি? বার্লি হচ্ছে যে হরলিক্স কমপ্লেন খাই না, এই হরলিক্স কমপ্লেন মধ্যে তোমার হচ্ছে বার্লি ইউজ করা যায়। ওকে, আমরা এখন দেখে আসি আপু তোমাকে যেগুলো এত কষ্ট করে লিখছি সেগুলো এখানে দেখাই। দাঁড়াও, ফার্স্টে চলে আসে হচ্ছে আমাদের অ্যালবুমিন। কি চলে আসে? অ্যালবুমিন। অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো আমরা কোথায় পাইছি? রক্তে পাইছি। তাহলে আমরা জানি অ্যালবুমিন, গ্লোবিউলিন দুটো আমার রক্তের সেরামের মধ্যে থাকবে। এছাড়া কোথাও কোথাও দেখো আমাদের জব এবং বার্লির মধ্যে বিটা অ্যামাইলেজ পাই। দেখো, অ্যামাইলেজ কিন্তু আমাদের একটা কার্বোহাইড্রেট, কিন্তু বিটা অ্যামাইলেজ কিন্তু আমাদের একটা প্রোটিনের মতো কাজ করছে, অ্যামিনো অ্যাসিডের মতো কাজ করতেছে। তাহলে দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি হলে প্যাচ লাগাই ফেলতাম। ধরো আমি যদি টিচারের একটা কঠিন প্রশ্ন করতাম, তাহলে কঠিন প্রশ্নের মধ্যে এটা দিতাম যে নিচের কোন প্রোটিনটা জব এবং বার্লির মধ্যে পাওয়া যায়। তুমি দেখে বুঝতাই না যে এটার মধ্যে আপু বিটা অ্যামাইলেজ শর্করা হয়, বাট না, বিটা অ্যামাইলেজ কিন্তু তোমার একটা প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশের মধ্যে পাই আমরা ওভালবুমিন, আর ডিমের যে হলুদ অংশটা তার মধ্যে আমরা পাই হচ্ছে ওভোগ্লোবিউলিন। তার ডিমের মধ্যে দেখো আমরা দুই ধরনের প্রোটিনই পাচ্ছি, অ্যালবুমিনও পাচ্ছি, গ্লোবিউলিনও পাচ্ছি। সাদা অংশের মধ্যে পাচ্ছি ওভালবুমিন, নামের সাথে মিল আছে অ্যালবুমিন, ওভালবুমিন, আর তোমার ভিতরে কি পাচ্ছি? ওভোগ্লোবিউলিন, ঠিক আছে। আচ্ছা, এটার পর আমরা দেখবো দুধের মধ্যে নামে মিল আছে, দুধের মধ্যে কি পাই? ল্যাকটালবুমিন, ঠিক আছে। তো আমাদের দুধ মানে ল্যাকটোজ। গমের মধ্যে পাই তোমার হচ্ছে লিউকোসিন। গমের মধ্যে কি পাই? লিউকোসিন। লিউকোসিন তোমার একটা অ্যালবুমিন, লিউকোসিন পাই। এবং শিমের মধ্যে কি পাই? মনে রাখবা, শিম, মটর এগুলো সব তোমার লিগিউম জাতীয় উদ্ভিদ। শিম, মটর কি জাতীয় উদ্ভিদ? লিগিউম জাতীয় উদ্ভিদ। তাহলে দেখো, শিমের মধ্যে আমি কি পাই? লিগিউমেলিন। অ্যালবুমিন থেকে লিগিউমেলিন পাই, ঠিক আছে। এবং মাংসাশয়ের মধ্যে পাই হচ্ছে আমরা মায়ো অ্যালবুমিন। এখন দেখো গ্লোবিউলিন, যেটা বলছিলাম ডিমের গোষ্ঠের মধ্যে আমরা ওভোগ্লোবিউলিন পাচ্ছি। চোখের লেন্সের মধ্যে, আমাদের চোখের যে লেন্সটা থাকে সেটার মধ্যে আমি কি পাই? ক্রিস্টালাইন গ্লোবিউলিন পাই, ঠিক আছে। এছাড়া তোমার শন, পাট, তুলা এগুলোর মধ্যে কি পাই? অ্যান্ডেস্টিন পাই। তুমি মনে রাখবে এগুলো একদম আশ না, শন, পাট, তুলা একদম আশ। তাহলে আশ এবং অ্যান্ডো, বা তুমি এই যে স্যাটিন দিয়ে মনে রাখতে পারো। স্যাটিন মানে তোমার হচ্ছে বোঝায়, স্যাটিন কাপড় বলে না। তাহলে যে আশ এবং অ্যান্ডো, আশ অ্যান্ডো, তাহলে তোমার এই শন, পাট, তুলার মধ্যে আশ থাকে, তাহলে অ্যান্ডেস্টিন। এরপর দেখো যে মোটর, যেটা বলছিলাম তোমার শিম, মটর দুটো তোমার লিগিউম জাতীয় উদ্ভিদ। দেখো এখানে তোমার ওই লিগিউম থেকে লেগু, তাহলে লেগুলিন। তোমার সেই মোটর মধ্যে আমরা গ্লোবিউলিন পাই কি? লেগুলিন। গ্লোবিউলিনের লিন, আর তোমার লিগিউমের লেগু, তাহলে লেগুলিন পাই। আচ্ছা, চীনা বাদাম, চীনার চীন থেকে এরাচিন, ঠিক আছে। এরাচিন কি তোমার একটা গ্লোবিউলিন। আলু যেহেতু টিউবার জাতীয়, ওই যে বলে না আলুর মধ্যে টিউবার হয়, টিউবার থেকে একটা আলু তৈরি হতে পারে, তাহলে আলুতে আমি কি পাই? টিউবেরিন পাই। দেখো নামের সাথে কিন্তু অনেক মিল আছে। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমরা যেটা বলছিলাম, তারপর আমরা আরো কিছু পাই হচ্ছে গ্লুটেলিন, ঠিক আছে। গ্লুটেলিন তুমি মনে রাখবা, গ্লুটেন দিয়ে মনে রাখবা গ্লুকোজ, ঠিক আছে। আমরা সবচেয়ে কমন ফর্মে গ্লুকোজ তুমি আমি রেগুলার খাই, কোনটা? চাল। তাহলে দেখো চালের মধ্যে আমি কি পাই? চালের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। তাহলে চালের মধ্যে পাই অরাইজেরিন। আর চাল মানে আমরা জানি, আমরা নর্মালি খাই হচ্ছে এই গ্লুকোজ হিসেবে, মানে আমরা ভাবি যে একমাত্র কার্বোহাইড্রেট হচ্ছে চাল, এরকম ভাবে। তাহলে দেখো গমের মধ্যে পাই গ্লুটেলিন, আর চালের মধ্যে পাই হচ্ছে তোমার কি? অরাইজেনিন। এরপর দেখো প্রোলামিন। প্রোলামিন হচ্ছে ভুট্টার জেইন, ঠিক আছে। তো আমি মনে রাখতাম হচ্ছে, তোমরা মনে রাখতে পারো জুলফিকার আলী ভুট্টু পড়ি না আমরা, তাহলে জুলফিকার দিয়ে জেইন, আর তোমার ভুট্টা তো ভুট্টু, তাহলে এটা তো তোমার হচ্ছে প্রোলামিন। এছাড়া তোমার গম এবং রায়ের মধ্যে পাই হচ্ছে আমরা গ্লিয়াডিন। এই গমের গ দিয়ে তোমরা রাখতে পারো আর কি, গ দিয়ে গ্লিয়াডিন। জব এবং বার্লি মধ্যে পাই হচ্ছে হর্ডিন বা হার্ডিন পাই আর কি। তো জব এবং বার্লি তুমি মনে রাখবা, এই জব এবং বার্লিতে আমরা কি বানাই? হরলিক্স বানাই। তাহলে হরলিক্স এর হ দিয়ে তোমার হচ্ছে হর্ডিন। আমাদের কিন্তু এটাই এমসিকিউ ছিল, জব এবং বার্লির মধ্যে কি পাই? দেখো জব এবং বার্লির মধ্যে আমরা দুই ধরনের প্রোটিন পাই। প্রথম পাই হচ্ছে আমরা ওই যে অ্যালবুমিনের মধ্যে বিটা অ্যামাইলেজ পাইলাম, এবং তোমার হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি? হর্ডিন পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিস্টোন আমরা একটা নিউক্লিক হিস্টোন হিসেবে প্রোটামিন, যেটা সবচেয়ে ছোট প্রোটিন, এটা স্যালমন মাছের শুক্রাণুতে সালমিন হিসেবে থাকে। আর হচ্ছে স্ক্লেরোপ্রোটিন মনে রাখবা, আমাদের বহিঃকঙ্কাল তৈরিতে স্ক্লেরোপ্রোটিন সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তাহলে বহিঃকঙ্কালের মধ্যে কি আসে? শিং, নখ, খুর, তোমার চুল, এগুলোর মধ্যে কেরাটিন পাই। চামড়ায় যে কোলাজেন থাকে সবটা আমাদের বাইরে, ঠিক আছে। তারপর হাড়ের মধ্যে যে টেন্ডন থাকে, টেন্ডন গুলো তোমার হচ্ছে স্ক্লেরোপ্রোটিনের পার্ট। এই প্রত্যেকটা তোমার হচ্ছে সরল প্রোটিন। এখন দেখো সরল প্রোটিন ছাড়াও তোমার যৌগিক প্রোটিনের মধ্যে দুইটা এক্সাম্পল আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, সেগুলো আপু তোমাকে এখানে লিখে দিছি। দেখো ফসফোপ্রোটিন,
একটা প্রোটিন এবং একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, ঠিক আছে। এই ফসফোপ্রোটিন তোমার কি করে, কোথায় থাকে, দুধের ক্যাসিনোজেন এবং ডিমের ভাইটালিন। ভেরি 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 ইম্পর্টেন্ট, এইচএসসি তে অনেক আসছে। দুধের ক্যাসিনোজেন কোন ধরনের প্রোটিন? ফসফোপ্রোটিন। বা নিচে কোনটা ফসফোপ্রোটিনের উদাহরণ? দুধের ক্যাসিনোজেন। আরেকটা কোনটা? ডিমের ভাইটালিন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মোটামুটি আমাদের আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন দেখো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাদের খুব প্যাচ লাগে, এখানে আপু অনেক কিছু লিখে রাখছে একসাথে। যদি 1-2বার পরীক্ষা আগে দেখে যেতে পারে, তোমার একটা এমসিকিউ আটকাবে না, আই গ্যারান্টি ইউ। এই যতগুলো এমসিকিউ এখানে দিচ্ছি, এগুলো সবগুলো তুমি সলভ করে দিতে পারো, তোমার কোনো এমসিকিউ আটকাবে না 3 নম্বর চ্যাপ্টার থেকে। চলে আসো, দেখো উদ্দীপকের মিস্টার জসিমের একটা আঙ্গুরের বাগান আছে, তিনি আঙ্গুর থেকে রস উৎপাদন করে এটা ঘোলাটে দেখাচ্ছে। এখন ওই ঘোলাটা জুস তুমি খাবে না, এই জন্য ওটাকে তিনি ক্লিয়ার করার জন্য একটা এনজাইম ইউজ করেছেন। দেখো তিনি এক প্রকার বিশেষ জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করেছেন। এটা কোনটা? তাহলে এটা হচ্ছে নরমালি আমাদের পেকটিন। যাই হোক, আমরা এখন দেখবো হচ্ছে আমাদের এই এনজাইমের ব্যবহারগুলো না খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন যে গুরুত্বপূর্ণ এনজাইমগুলো আছে সেগুলো আপু তোমাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক আছে। দেখো, আচ্ছা কি কি এনজাইম? ফার্স্ট দেখো আমাদের সেলুলেজ এনজাইমটা। ফার্স্ট সেলুলেজ এনজাইম কাদের থাকে? সেলুলেজ এনজাইম কিন্তু আমার তোমার থাকে না, থাকে হচ্ছে গবাদি পশুদের। ওরা দেখবা একেবারে তুমি যা দিচ্ছ সব খেয়ে ফেলতেছে, খেয়ে ফেলার একটু পরে গিয়ে ওরা এগুলো আবার মুখে এনে জাবর কাটতেছে। এবং এই যে তুমি আমি কিন্তু খড় এগুলো সবকিছু খেয়ে হজম করতে পারবো না, কারণ আমাদের মধ্যে সেলুলেজ এনজাইম নাই। এই জন্য আমাদের রাফেজ জমা হয়, ঠিক আছে। কিন্তু এই গরু ছাগল গবাদি পশুর মধ্যে সেলুলেজ এনজাইম থাকে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেলুলেজ এনজাইম কাদের মধ্যে পাওয়া যায়। এছাড়া দেখো সেলুলেজ এনজাইম আমরা কি কি কাজ করি, দেখো এই যে কফি প্রক্রিয়াজাতকরণে, তারপরে তোমার হচ্ছে ওয়াশিং পাউডার। তাহলে দেখো ওয়াশিং পাউডার এখন তুমি কি মনে রাখবা, কাপড়ের মধ্যে আঁশ থাকে না, আমরা তো আঁশই হজম করতে পারতেছি না, তো এই কাপড়ের মধ্যে তোমার আঁশ সুতা দিয়ে এগুলো যাতে কাপড় বানানো হয়, তাহলে এই ওয়াশিং পাউডার তোমার সেলুলোজ কাজে লাগতেছে। এছাড়া কিসে কাজে লাগতেছে দেখো, আরে বারবার সরে যাচ্ছে, ফলের জুস তৈরিতে তোমার হচ্ছে সেলুলোজ ব্যবহার হয়। এছাড়া তোমার পেপার এবং বস্ত্রশিল্প, ওই সেম কথা, পেপারও তোমার আঁশ দিয়ে তৈরি, বস্ত্রশিল্প তোমার আঁশ দিয়ে তৈরি, তাহলে এগুলো তোমার সেলুলোজ এনজাইম লাগছে। এরপর আমরা পাচ্ছি হচ্ছে তোমার প্রোটিয়েজ এনজাইম কিসে কাজ লাগে? প্রোটিয়েজ এনজাইম তোমার হচ্ছে বেকারি শিল্প। প্রোটিয়েজ একটা প্রোটিন, তাহলে রক্ত জমাট বাঁধতে হেল্প করতেছে, রক্ত তঞ্চনে কাজ করে। এবং তোমার হচ্ছে ফটোগ্রাফিক শিল্প, ঠিক আছে। ফটোগ্রাফিক শিল্প তোমার দেখো ফটো আছে, ট আছে, প্রোটিয়েজ মাঝখানে ট আছে, তাহলে টোটা দিয়ে মনে রাখবো। ফটোগ্রাফিক শিল্পে আমরা প্রোটিয়েজ ইউজ করি। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হচ্ছে ক্যাটালেজ মানে কি? যেটা তোমার হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙে। তাহলে এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ও কোথায় কোথায় ভাঙে? দুধে এবং কাপড়ের মধ্যে তোমার কোনোভাবে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, এগুলোকে সে ভাঙতে পারে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটালেজ তোমার কন্ট্যাক্ট লেন্সে, দেখো ক্যাটালেজ কন্ট্যাক্ট, তাহলে ক্যাটালেজ তোমার কন্ট্যাক্ট লেন্সে ইউজ হয়, ঠিক আছে। এরপর দেখো তোমার হচ্ছে জাইমেজ। আমরা জানি জাইমেজ আমরা কোথায় পাই? ইস্টে পাই। ইস্টে আমরা 3টা এনজাইমে পাই, জামাই দিয়ে মনে রাখলে আমরা এইভাবে জাইমেজ, মল্টেজ, আমার হচ্ছে ইনভার্টেজ, ঠিক আছে। তাহলে এই জাইমেজ এনজাইম আমার ইস্ট কি করে? ইস্ট তোমার যে অ্যালকোহল তৈরিতে হেল্প করে, তারপর হচ্ছে যে অবাধ শ্বসন ঘটায়। তাহলে দেখো এই ইস্টের ফার্মেন্টেশনে বা তোমার অ্যালকোহল তৈরিতে আমরা জাইমেজ ইউজ করি। তারপর হচ্ছে অ্যামাইলেস তোমার কিসে ব্যবহার হয়? কাপড় শিল্প, মানে কাপড় ধুইতে ব্যবহার করতেছি। বিয়ার এবং মদ তৈরিতে আবারও সেম, কারণ বিয়ার এবং মদ আমরা ওই ধরো একটা কার্বোহাইড্রেটকে পচাই তৈরি করতেছি, ঠিক আছে। তাহলে এরপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। কারণ এই অ্যামাইলেজ বলো বা তোমার লাইপেজ বলো, এই এনজাইম গুলো আসে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে। তাহলে এই অগ্নাশয় বা প্যানক্রিয়াসে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিতে আমি অ্যামাইলেজ ইউজ করতেছি। সিমিলারলি দেখো লাইপেজ আমি অগ্নাশয়ের কোনো একটা রোগ নির্ণয়ে আমি হচ্ছে লাইপেজ ইউজ করি। তাহলে এই অ্যামাইলেজ লাইপেজ খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যামাইলেজ আমি কিসে ইউজ করি? প্যানক্রিয়াটিক রিপ্লেসমেন্ট থেরাপি। আর তোমার লাইপেজ কিসে ইউজ করি? অগ্নাশয়ের রোগে। তারপরে দেখো যে পেকটিনে একটাই কাজ আছে বইয়ের মধ্যে, ফলের রস ঘোলাটে হয়ে গেলে সেটাকে ক্লিয়ার করতে হচ্ছে আমরা পেকটিন ইউজ করি, ঠিক আছে। আচ্ছা আরো কিছু ইম্পর্টেন্ট আছে, দেখো এখানে আপু দিছি, তোমার হজম সংশোধনে তোমার কোনোভাবে হজম টজম হচ্ছে না, তখন তোমাকে ডাক্তার বা তোমার মানে ধরো ডাক্তার বলে আপনি এইসব খাবার দাবার খান, এগুলোর মধ্যে তোমার পেপসিন, অ্যামাইলেজ এবং পেপটন আছে। দেখো অনেকগুলা প্রোটিন, তারপর তোমার কার্বোহাইড্রেট, এই সব কিছুকে ডাইজেস্ট করার মতো কিছু এনজাইম থাকে, সেগুলো তোমার হজমে সংশোধন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড আছে কিনা, এটার জন্য আমি ইউরেজ এবং ইউরিকেস নামে মিল আছে, তুমি এমনি বুঝবা। চোখের ছানির অপারেশনে ট্রিপসিন ইউজ করি, এটা তোমার এইচএসএ 3বার আসছে। চোখের ছানি অপারেশনে কোনটা ইউজ করি? ট্রিপসিন, ঠিক আছে। তুমি মনে রাখবা চোখের ছানি অপারেশন আমি টিআর করবো, টিআর দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রিপসিন। গ্লুকোজ অক্সিডেজ এবং পারঅক্সিডেজ দিয়ে তুমি হচ্ছে একটা ডায়াবেটিস পেশেন্টের গ্লুকোজ পরিমাপ করতে পারবে। তাহলে মোটামুটি তোমার এনজাইমের কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সব এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এরপর দেখো উক্ত জৈব রাসায়নিক পদার্থ হবে পেকটিন এনজাইম, মানে বুঝতে পারছো উক্ত জৈব রাসায়নিক পদার্থ তোমার এনজাইমের বৈশিষ্ট্য এখন তুমি পারবা না, একটু আগে তোমাকে পড়ে আসছি। কলয়েড ধর্মী, হ্যাঁ। প্রোটিন দ্বারা গঠিত, হ্যাঁ। বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, হ্যাঁ। ও খুব স্বল্প মাত্রায় ইউজ হয়, বিক্রিয়া শেষে একদম আনচেঞ্জ থাকে, ওর বিক্রিয়ার সময় কোনো চেঞ্জ হয় না, ও বিক্রিয়ার সাম্যাবস্থাও চেঞ্জ করে না, ঠিক আছে।
আচ্ছা, এরপর দেখো মানুষের রক্তে কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা হলো তুমি আমি সবাই জানি 0.15 থেকে 1.20%। এখন আশা করি আপনারা পারবেন। তারপর দেখো তুলসী, পুদিনা, পাইন উদ্ভিদে কোন লিপিড পাওয়া যায়? টার্পিনস, একদম শুরুতে পড়া আসছে এটা। এরপরে দেখো ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকে? কুসুমে কিন্তু বাইরে কিন্তু ওভালবুমিন ছিল, ঠিক আছে, আর ভিতরে কোনটা থাকে? ওভোগ্লোবিউলিন থাকে। তাহলে এই যে দেখো গ্লোবিউলিন ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে। এরপর দেখো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি? হিম প্লাস গ্লোবিন, গ্লোবিন একটা প্রোটিন, হিম কি তোমার? হিম একটা ধরো একটা ফসফেট, একটা প্রোস্থেটিক গ্রুপ আর কি। তো এই জন্য এটা হচ্ছে আমাদের একটা যুগ্ম প্রোটিন, দুই ধরনের একসাথে যুক্ত হয়েছে। এরপরে দেখো তোমার চোখের ছানির অপারেশনে আমরা কোন এনজাইমটা ব্যবহার করি? একটু আগে পড়া আসি, ট্রিপসিন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এক মিনিট ধরো, নিচের কোনটা এনজাইমের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়? তাহলে নিচের কোনটা এনজাইমের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেখো। কিন্তু তোমার এখন তুমি বলতে পারো সবগুলো তো মেটাল প্রোটিন। আমি ভাবে মনে রাখতাম, তোমরা মুদ্রা ধাতু চিনো কিনা আমি জানি না। মুদ্রা ধাতু হচ্ছে যেগুলো দিয়ে আগের সময় তোমার হচ্ছে মুদ্রা বানানো হতো আর কি। যেরকম দেখো আগে তোমার তামা দিয়ে মুদ্রা বানানো হতো। তামার কি? তামার মানে তোমার কপার। তারপর তোমার হচ্ছে জিঙ্ক দিয়ে তোমার হচ্ছে দস্তা দিয়ে আগে মুদ্রা বানানো হতো। তারপরে দেখো তোমার হচ্ছে আর্জেন্ট, আমার তোমার সিলভার, আমরা জানি যে রূপার মুদ্রা পড়ছি না, তাহলে আগে রূপা দিয়ে তোমার হচ্ছে মুদ্রা বানানো হতো। তাহলে এই যে মুদ্রা ধাতুগুলা কপার, তারপর জিঙ্ক, তারপর তোমার হচ্ছে সিলভার, এই প্রত্যেকটা তোমার কি করে? এনজাইমের কার্যক্ষমতাকে কমায় দেয়, মুদ্রা কমায় দিচ্ছে। কিন্তু এখানে এই তিনটা বাদে একটা আছে ম্যাঙ্গানিজ, এ তোমার কি করবে? কার্যক্ষমতাকে বাড়িয়ে দিবে, ঠিক আছে। এরপর দেখো নিচে কোনটা কিটোন গ্রুপ থাকে? কিটোন গ্রুপ মানে কি? দেখো রাইবোজ, এরিথ্রোজ, গ্লুকোজ সবগুলো তোমার হচ্ছে অ্যালডিহাইড। একমাত্র তোমার ফ্রুক্টোজ বা ধরো এখানে জাইলোলোজ থাকতে পারতো, ইরিথ্রোলোজ থাকতে পারতো, ডাইহাইড্রোক্সাসিটোন থাকতে পারতো, এগুলো তোমার কি? কিটোজ সুগার, ঠিক আছে। এরপরে দেখো চলে যায় হচ্ছে আমরা এখানে অণুটি দ্বারা গঠিত পলিস্যাকারাইডের সাথে। অণুটা কোনটা? অণুটা দেখো আবার, এই দেখো অণুটা বুঝতে পারতেছি, এটা একটা হেক্সোজ, ওএইচ উপরে, তাহলে এটা কি? এটা তো তোমার বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ দ্বারা কোন পলিমার তৈরি হয়? সেলুলোজ তৈরি হয়। এই দেখছো এখানে তোমার প্যাচ রাখ, তুমি যদি এখানে বলতে এটা আলফা ডি, তোমার কিন্তু প্রশ্ন পুরোপুরি ঘুরে যেত, ঠিক আছে। আলফা দিয়ে কিন্তু তোমার স্টার্চ তৈরি হয়। এখন তোমাকে বলছে এই তোমার যে পলিস্যাকারাইডটা তৈরি হলো, মানে তোমার যে সেলুলোজটা তুমি তৈরি করলা, এটা আয়োডিন দ্রবণের সাথে যোগ করলে কি ধরনের কালার দিবে? দেখো স্টার্চ আয়োডিনের সাথে যোগ করে একটা কালচে নীল কালার দেয়, কিন্তু তোমার সেলুলোজ আয়োডিনের সাথে যোগ করে কোনো কালার দেয় না। তাহলে দেখো তুমি কিন্তু ওইটাও যদি ভুল করো, তাহলে দেখো তোমার এখানে দুইটা এমসিকিউ পুরোপুরি কাটা চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝছেন। তাহলে এখানে কি হবে? বর্ণ অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জ করবে না। এরপর দেখো আজকের লাস্ট এমসিকিউ, গবাদি পশুতে ঘাস হজম করতে কোনটা সহায়তা করে? সেলুলোজ এনজাইম, একটু আগে পড়ে আসছে, ঠিক আছে। সো আপু তোমাকে যে টপিকগুলো বলেছে এগুলো যদি মোটামুটি পড়ে যেতে পারো, ইউ ক্যান আই ক্যান গ্যারান্টি ইউ যে তুমি সবগুলা মোটামুটি অ্যান্সার করে আসতে পারবা। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে সবাই, এবং নিচে কমেন্টের মধ্যে বলবা আর কোন কোন ক্লাসের এমসিকিউ চাও। এন্ড সবার জন্য অনেক দোয়া রইলো। ফি আমানিল্লাহ।